হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2023-এর রাজশাহী রিজিয়নের হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির 6 নম্বর কোশ্চেনটা সলভ করবো। এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কিছু কনসেপ্ট একত্রিত করে কোশ্চেনটা সলভ করতে হবে। তো প্রথমবার আমি কোশ্চেনটা একবার রিডিং পড়ে নিচ্ছি। প্রথমবার পড়লে হয়তো কিছু বুঝতে পারবো না, কিন্তু যতবার না পড়বো বুঝছি কোশ্চেনটা ভালো মতন, মানে কী জানতে চাচ্ছে, কোশ্চেনে কী দেওয়া আছে, কোশ্চেনটা কি ফিল করতে পারছি নাকি, ততবার কোশ্চেনটা আমাদের পড়া উচিত। যতবার আমরা কোশ্চেনটা পড়বো ততবার নতুন নতুন কিছু আমরা আবিষ্কার করবো, এবং আমাদের প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে খুবই সহযোগিতা করবে এই বিষয়টা। প্রথমে আমি একবার রিডিং পড়ে নিচ্ছি। প্রথমে রিডিং পড়বো, তারপরে সেকেন্ডবার আমরা পয়েন্ট আউট করবো বিষয়গুলো। প্রবলেমটা এখানে বলেছে একটি ক্রিকেট বল ও একটি টেনিস বলকে একসাথে এইচ উচ্চতা থেকে একটি সমতলের উপর ছেড়ে দেওয়া হলো। ক্রিকেট বলের ভর ক্যাপিটাল এম এবং টেনিস বলের ভর স্মল এম। এখানে ক্যাপিটাল এম মানে ক্রিকেট বলের ভর মাঝ গ্রেটার দেন টেনিস বলের ভর, এবং উভয়ের ব্যাসার্ধ উচ্চতা এইচ, মানে যে উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই উচ্চতা এইচ থেকে অনেক ছোট। ক্রিকেট বলটির সাথে সংঘর্ষ করে, ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে, এরপর সাথে টেনিস বলের সাথে। বলগুলো এমনভাবে ছাড়া হয়েছে যাতে দ্বিতীয় সংঘর্ষের আগে সকল গতি উলম্ব দিকে হয়, এবং টেনিস বলটি ক্রিকেট বলকে তার সর্বোচ্চ বিন্দু আলফা কোণে আঘাত করে। চিত্র দেখানো উপায়। আচ্ছা, সকল সংঘর্ষণ সম্পূর্ণ স্থিতিস্থাপক ও বলগুলোর মধ্যে কোনো তল সংঘর্ষ নেই। আচ্ছা, সংঘর্ষের পর টেনিস বলটি বাতাসের বাধার অনুপস্থিতিতে, মানে কোনো বাতাসের বাধা নাই, চলতে থাকে এবং এল দূরে গিয়ে পড়ে। টেনিস বলটা এল দূরে গিয়ে পড়ে। আচ্ছা, উচ্চতা এইচ নির্দিষ্ট, এই উচ্চতা এইচ নির্দিষ্ট, কিন্তু আলফা কোণ, এই আলফা কোণটা পরিবর্তিত, এবং এল মানে এই টেনিস বলটা যে দূরে গিয়ে পড়ে এই সর্বোচ্চ মান কত, মানে এটাই জানতে চাইছে যে এল এর সর্বোচ্চ মান কত, এবং এই এল এর সর্বোচ্চ মান এই আলফা কত কোণের জন্য এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো প্রথমবার পড়লাম, আমরা কিছুই বুঝিনি। প্রথমবার কী বললো কোশ্চেন আমরা কিছুই বুঝিনি, এবং দ্বিতীয়বার পড়ার সময় আমরা পয়েন্ট আউট করবো যে কী জানতে চেয়েছে, কেন জানতে চেয়েছে, এবং কীভাবে আমরা এটা সলভ করতে পারি। তো এখন আমরা পড়বো এবং পয়েন্ট আউট করবো বিষয়গুলো কী কী বলেছে এখানে। একটি ক্রিকেট বল এবং একটি টেনিস বল একসাথে, মানে এই যে ক্রিকেট বল টেনিস বল একসাথে সমতলের উপরে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, এবং এই উচ্চতা থেকে সমতলের উপর ফেলে দেওয়া হলো। ক্রিকেট বলটির ভর হচ্ছে ক্যাপিটাল এম, লিখে নিই। ক্রিকেট বলের ভর ক্যাপিটাল এম, টেনিস বলের ভর স্মল এম। ঠিক আছে, এখন এখানে ক্রিকেট বলটা মাছ গ্রেটার দেন টেনিস বল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম দিয়েছে আমাদেরকে। এখন এটা সমস্যার সমাধানের ক্ষেত্রে এটা আমার লাগবে, তাই আমরা এটাও নোট আউট করে নিচ্ছি। ক্রিকেট বলটির ভর মাছ গ্রেটার দেন টেনিস বলের ভর। ঠিক আছে, এখন বলেছে ক্রিকেট বলটি সমতলের সাথে, মানে এই উচ্চতা থেকে উভয়কে ছোড়া হলো এবং সমতলের সাথে সংঘর্ষ করে, তারপর টেনিস বলের সাথে সংঘর্ষ করে। তাহলে ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে, তারপর সংঘর্ষ করে সমতলের সাথে, তারপর সাথে টেনিস বলের সাথে। এটাই হচ্ছে এই কোশ্চেনটা আসলে একটা টার্নিং পয়েন্ট সলভ করার ক্ষেত্রে। ক্রিকেট বলটি সংঘর্ষ করে সমতলের সাথে, তাহলে প্রথম সংঘর্ষটা হয় এখানে সমতলের সাথে। এখানে দুইটা সংঘর্ষের কথা বলা হয়েছে, প্রথম সংঘর্ষটা হয় সমতলের সাথে, তারপরে সংঘর্ষটা হয় টেনিস বলের সাথে। কেন হয়, কিভাবে হয়, এটা আমরা পরে দেখব। প্রথমে আমরা পয়েন্ট আউট করে নিই বিষয়গুলো। তাহলে প্রথম সংঘর্ষ দুইটা হয়। প্রথম সংঘর্ষ ক্রিকেট বল ও সমতল। ঠিক আছে, দ্বিতীয় সংঘর্ষ ক্রিকেট বল ও টেনিস বল।
বল। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট আউট করে নিয়েছি কী কী ঘটেছে, কেন ঘটেছে, কীভাবে ঘটেছে পরে বলছি, পরে আমরা এটা উদ্ঘাটন করবো। আগে দেখি কী কী বলেছে কোশ্চিনে। সমতলে সে সমতলে, তারপরে ক্রিকেট বলের সাথে। আচ্ছা ঠিক আছে, বলগুলো এমনভাবে ছাড়া হয়েছে যাতে দ্বিতীয় সংঘর্ষের আগে সকল গতি উলম্ব দিকে থাকে। আচ্ছা ঠিক আছে, এবং টেনিস বলটি ক্রিকেট বলকে তার সর্বোচ্চ বিন্দু থেকে আলফা কোণে আঘাত করে চিত্র দেখানো উপায়ে। আচ্ছা দেখলাম চিত্র। সকল সকল সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংঘর্ষ এতদূর কোশ্চিনটা পড়ে যা বুঝলাম, দুইটা সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষ দুইটাই হয়েছে স্থিতিস্থাপক। দুইটা সংঘর্ষ হয়েছে, দুইটা সংঘর্ষ স্থিতিস্থাপক হয়েছে এবং বলগুলোর মধ্যে কোনো ঘর্ষণ নেই। সকল সংঘর্ষের পর টেনিস বলটি বাতাসের বাধার অনুপস্থিতিতে, মানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর টেনিস বলটি বাতাসের বাধার অনুপস্থিতিতে দূরত্ব গিয়ে পড়ে। আচ্ছা দূরত্বে গিয়ে পড়ে হবে। উচ্চতা এইচ নির্দিষ্ট, এই উচ্চতা যে উচ্চতা থেকে এটা পড়ে এটা নির্দিষ্ট, কিন্তু আলফা কোণ পরিবর্তিত হতে পারে এবং এদের সম্ভাব্য মান এবং সম্ভাব্য মান কত এবং কত আলফা কোণের জন্য তা হচ্ছে পাওয়া যায় সেটা নির্ণয় করতে পারে। তাহলে আমাদের চেয়েছে কি কোশ্চিনটাতে চেয়েছে রেঞ্জ এল এর সর্বোচ্চ মান, এটাই আমাদের চেয়েছে এবং এই ঘটনাটা ঘটবে এই কাহিনীগুলো ঘটার পরে। তাহলে আমরা ঘটনা পেলাম দুইটা, প্রথম সংঘর্ষ, দ্বিতীয় সংঘর্ষের পরে। আচ্ছা সেটা পরে বলছি। ঘটনা পেলাম দুইটা, প্রথম সংঘর্ষ এবং দ্বিতীয় সংঘর্ষ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব স্টেপ বাই স্টেপ, কোন অ্যাপ্রোচে আমরা যাব, কিভাবে আগাবো, কোথা থেকে শুরু করব। আমরা কোশ্চিনটা প্রথম থেকে পড়ে আমরা প্রথমে বুঝলাম যে প্রথমে একটা টেনিস বল এবং একটা ক্রিকেট বল একসাথে এইচ উচ্চতা থেকে নিচে সমতলে পড়ছে। আচ্ছা সমতলে পড়ছে এবং বাতাসের কোনো বাধা নেই, যে বলে দিয়েছে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং বাতাসের কোনো বাধা নেই, সংঘর্ষের কোনো ঘর্ষণ তল নেই, মানে ঘর্ষণের কোনো তলে কোনো ঘর্ষণ নেই। আচ্ছা তলে কোনো ঘর্ষণ নেই, এই দুইটা বল একসাথে এই উচ্চতা থেকে পড়ছে। তাহলে আচ্ছা যেহেতু বলেছে কোনো বাধা টাধা কিছু নাই, তাহলে আমরা গ্যালিলিওর প্রথম সূত্র থেকে আমরা কি জানি, গ্যালিলিওর প্রথম সূত্র থেকে আমরা জানি সমান উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে তাদের এই দুইটা যেহেতু বিনা বাধায় পড়ছে, তাহলে তাদের বেগও তাহলে একই হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্রিকেট বল ও টেনিস বলের বেগ, মানে ভূমিতে আঘাত করবে কোন বেগে, ভূমিতে আঘাত করার বেগ, ভূমিতে আঘাতের বেগ। আমরা ধরে নিচ্ছি ওরা হচ্ছে আদিবেগ শূন্য ছিল, ওরা আদিবেগ শূন্য থেকে ওরা পড়ছে। তাহলে আমরা সূত্র জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন আছে, ত্বরণ আছে। তাহলে আদিবেগ হচ্ছে 0, তাহলে ভি সমান সমান 2gh। এই 2gh-টা কিন্তু শুধু টেনিস বলের না, শুধু ক্রিকেট বলেরও না, দুইটা একই বেগে সমতলে পড়ছে, আচ্ছা ঠিক আছে, দুইটা একই বেগে যখন সমতলে পড়ছে, তারপরে আর কোনো ঘটনা ঘটেছে না, তারপরে আর কোনো ঘটনা ঘটেনি, এরা সুন্দরভাবে নিচে পড়ছে। নিচে পড়ার পরে ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ, তারপর আর কিছু পড়ার দরকার নাই, ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে। তাহলে প্রথম সংঘর্ষ আমরা পয়েন্ট আউটই করে ফেলেছিলাম যে প্রথম সংঘর্ষ ক্রিকেট বল এবং সমতলের সাথে। আচ্ছা প্রথম সংঘর্ষ লিখি, ক্রিকেট বল ও সমতলের সাথে। তাহলে প্রথম সংঘর্ষ ক্রিকেট বল এবং সমতলের সাথে, যেহেতু আচ্ছা
ক্রিকেট বলটা পড়ছে কোন বেগে? ক্রিকেট বলটা পড়ছে ভিসি লিখি, ক্রিকেট বলের আদি বেগ, ক্রিকেট বলের মানে ভূমিতে আঘাত করার বেগ, এই বেগে ক্রিকেট বলটা ভূমিতে এই বেগে ক্রিকেট বলটা ভূমিতে আঘাত করে। ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তের বেগ, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তের বেগ 2gh, এই যে এটাই হচ্ছে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তের বেগ। এখন যেহেতু বলে দিয়েছে এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ, তার কারণে ক্রিকেট বলটা প্রথমে ভূমিতে আঘাত করে। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই যে বেগে ভূমিতে আঘাত করে সেই বেগেই উপরের দিকে চলে যায়। উপরের দিকে কেন যাবে, কেন আশেপাশে যাবে না, কী ঘরে বুঝবো সেটা কোশ্চেনে দেওয়া আছে। কারণ বলেছে দ্বিতীয় সংঘর্ষ, প্রথম সংঘর্ষের পর ক্রিকেট বলটা উপরের দিকে যায়। কেন উপরের দিকে যায়? কারণ এখানে বলে দিয়েছে দ্বিতীয় সংঘর্ষের আগে সকল গতি উলম্ব দিকে হয়। The ball sort of so that all motion in vertical before the second collision. আচ্ছা, তার কারণে এভাবে বুঝতে পারলাম যে প্রথম সংঘর্ষ ক্রিকেট বলটা ভূমিতে আঘাত করার পরে সেটা উপরের দিকে চলে যায়। তো প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে, যেমন নিচের দিকে যা কিছু আছে, নিচে পজিটিভ ধরি, মাইনাসও ধরতে পারি, উপরের দিকে যা কিছু আছে নেগেটিভ, উল্টাও ধরতে পারি আমরা, কোনো প্রবলেম নেই। তাহলে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ যে বেগে এই নিচের দিকে পড়েছে সে বেগে সোজা উপরের দিকে, সে বেগে ক্রিকেট বলটা চলে যাবে। এই ক্রিকেট বলের শেষ বেগ মানে প্রথম সংঘর্ষের পরে ক্রিকেট বলের বেগ -2gh, কারণ উপরের দিকে মাইনাস ধরেছি। ঠিক আছে, তো প্রথম সংঘর্ষের কাহিনী এতটুকুই। এরপর হয়েছে দ্বিতীয় সংঘর্ষ। তাহলে প্রথম সংঘর্ষের সময়, আচ্ছা ক্রিকেট বল দেখলাম, তাহলে প্রথম সংঘর্ষের সময় টেনিস বল কোথায় ছিল? প্রথম সংঘর্ষের সময় টেনিস বল ক্রিকেট বলের সাথে নিচে পড়ছিল, কিন্তু প্রথম সংঘর্ষ হয় যেহেতু ক্রিকেট বলটা বড় এবং চিত্রে দেখাই যাচ্ছে ক্রিকেট বলটা আগে ভূমির সাথে সংঘর্ষ করে। তারপর এখানে আমাদের বলে দিয়েছেন ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে, তারপর সাথে টেনিস বলের সাথে ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে, ক্রিকেট বলটি সমতলের সাথে সংঘর্ষ করে ফেলেছে, তারপরে সাথে টেনিস বলের সাথে, মানে প্রথম ক্রিকেট বলটা সমতলের সাথে সংঘর্ষ করেছে, তারপরে দ্বিতীয় সংঘর্ষ কার মধ্যে হয়? ক্রিকেট বল ও টেনিস বল। তো দ্বিতীয় সংঘর্ষের সময় ক্রিকেট বলটা সাথে টেনিস বলের মানে প্রথম সংঘর্ষ হয়ে গেছে, আর প্রথম সংঘর্ষের পরে ক্রিকেট বলটা উপরের দিকে এ বেগে যাচ্ছে উপরের দিকে, মানে দ্বিতীয়বার যখন সংঘর্ষ হয় টেনিস বলটা নামছে নিচের দিকে, ক্রিকেট বলটা যাচ্ছে উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা মাইনাস, আমরা বেগ ধরে নিয়েছি। আর নিচের দিকে যেহেতু নামছে, নিচের দিকে কোন বেগে নামছে টেনিস বলটা নিচের দিকে নামছে এ বেগে, কারণ দুইটা একসাথে নিচের দিকে উপর থেকে এই উচ্চতা থেকে নিচের দিকে পড়ছিল এ বেগে, তাহলে টেনিস বলটা এ বেগে নিচের দিকে নামছে, নিচের দিকে পজিটিভ হয়েছে, নিচের দিকে পজিটিভ। আচ্ছা, দ্বিতীয় সংঘর্ষের সময় এই ঘটনাটা ঘটে, এবং দ্বিতীয় সংঘর্ষের সময় আমরা সেমভাবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমরা ঘটাতে পারি। যেহেতু আমরা জানি পূর্বের সংঘর্ষের আগে ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে ভরবেগ মানে একই থাকে, সংরক্ষণ থাকে। তাহলে আমরা ধরে নিয়েছি এই যে কোশ্চেনে বলা আছে ক্রিকেট বলের ভর হচ্ছে ক্যাপিটাল এ, দ্বিতীয় সংঘর্ষের সময় ভর তো একই, ক্রিকেট বলের ভর হচ্ছে ক্যাপিটাল এ, এবং হচ্ছে দ্বিতীয় সংঘর্ষের সময় ক্রিকেট বলটা উপরের দিকে উঠছিল। প্রথম সংঘর্ষের শেষে ক্রিকেট বলটা উপরের দিকে যাচ্ছিল, এবং দ্বিতীয় সংঘর্ষের আগে, প্রথম সংঘর্ষের পরে ক্রিকেট বলটা উপরের দিকে যাচ্ছিল, এবং দ্বিতীয় সংঘর্ষের আগে ক্রিকেট বলটা উপরের দিকে যাচ্ছিল, মানে প্রথম সংঘর্ষের পরে ক্রিকেট বলের শেষ বেগ
দ্বিতীয় সংঘর্ষের আগে ক্রিকেট বলের আদিবেগ, তাহলে ভি সি, মানে এখানে লিখে দিই, আচ্ছা এখানে ডবল প্রাইম দিই, ভি সি ডবল প্রাইম সমান সমান ভি সি, এখানে ভি সি প্লাস, এবং দ্বিতীয় সংঘর্ষের সময় টেনিস বলটার ভরটা একই থাকবে, টেনিস বলটার বেগ এই বেগটা, মানে এই বেগে কিন্তু নিচে নামছে, এখনও কোনো কিছুতে আঘাত করেনি, এই বেগে নিচে নামছে। তো টেনিস বলের বেগ আমরা ভিটি লিখি সমান সমান দ্বিতীয় সংঘর্ষের পরে ক্রিকেট বলের বেগ এটা, ক্রিকেট বলের বেগ লিখি শেষ বেগ, সংঘর্ষের পরে ক্রিকেট বলের বেগ হচ্ছে ভিসি প্রাইম প্লাস ক্রিকেট বলের বেগ ভিটি প্রাইম। খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ আমরা এখন করে ফেলেছি, সমীকরণ নম্বর 1 দিই। খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি, এবং এই সমীকরণটা আমরা সলভ করার মাধ্যমে আমরা পরবর্তী আমরা স্টেপে যেতে পারবো। তো এই সমীকরণে আমরা কী জানি এবং কী জানি না। এই সমীকরণে আমরা ভিসি জানি, এই যে প্রথম সংঘর্ষের ক্রিকেট বলের শেষ বেগ, দ্বিতীয় সংঘর্ষের ক্রিকেট বলের আদিবেগ, ভিসি জানি, ভিটি জানি, ভিটি মানে ক্রিকেট বল দ্বিতীয় সংঘর্ষের আগে ক্রিকেট বল যে বেগে নিচে পড়ছিল এই যে বেগটা, এই বেগটা ভিটি, এবং আমরা ভিসি দ্বিতীয় সংঘর্ষের পরে ক্রিকেট বলের বেগ জানি না, দ্বিতীয় সংঘর্ষের পরে টেনিস বলের বেগ জানি না, আমরা এই দুইটা আননোন কোয়ান্টিটি আমাদের এখানে। তাহলে যেগুলো জানি সেগুলো লিখে ফেলি, এম মাইনাস 2GH প্লাস এম 2GH সমান সমান MVC প্রাইম প্লাস MVT প্রাইম। আচ্ছা, তারপরে এই সমীকরণটা আমাদের এটা জানি না কিন্তু দুইটা রাশি আমরা জানি না, কিন্তু আমাদের সমীকরণ আছে একটা, কিন্তু আমাদের আরও একটা সমীকরণ লাগবে। সেই সমীকরণটা আমরা কীভাবে পাই? সেই সমীকরণটা আমরা কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্ট এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা আরেকটা সমীকরণ পেতে পারি। কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন এবং যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বারবার বলে দিয়েছে এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই আমরা জানি কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কোলিশনের জন্য কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন E = 1, এবং কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন সমান হচ্ছে V2 মাইনাস V1 U1 মাইনাস U2। এটা আমরা সবাই জানি, না জানলে আমরা ইউটিউবে সার্চ দিয়ে আমরা এটা দেখে নিতে পারি কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের কনসেপ্টটা কি। তো এখানে V2, এখানে আমাদের V2 কোনটা? এখানে আমাদের V2 হচ্ছে এটা V2, V1 হচ্ছে আমাদের V1 মানে শেষ বেগ, ক্রিকেট বলের শেষ বেগ। এখন হচ্ছে U1 U2, এটা আমরা সবাই জানি। এখন আমরা এখানে যদি এটা মানটা বসাই ফেলি যে 1 = V2 VT প্রাইম মাইনাস VC প্রাইম ক্রিকেট বলের শেষ বেগ, আর U1 মানে এটা আমরা জানি √2GH মাইনাস 2GH। তো এটাকে আমরা এবারে নিয়ে আনতে পারি, এটা একসাথে লিখতে পারি 2√2GH = VT প্রাইম VC প্রাইম। তো এটা আমাদের আরেকটা সমীকরণ পেয়ে গেছি। সমীকরণ পাইনি এখনও, বানাচ্ছি সমীকরণটা, কিন্তু আমরা এখন এইখান থেকে এটা কি করে কোনটা বসাবো? আমরা ভিটি জানি না, ভিসি জানি না, এখানেও ভিটি জানি না, ভিসি জানি না। তো আমাদের চাই কোনটা? আমরা সলভ করতে চাই কোনটা? আমরা চাই যে টেনিস বলটা দ্বিতীয় সংঘর্ষের পর কত বেগে
যে এখানে পড়েছে এবং এ কত দূরত্ব যে পড়েছে আমাদের এই এলটা বের করতে হবে। তাহলে টেনিস বলটা কত বেগে যায় সেটা আমাদের মানে দ্বিতীয়বার সংঘর্ষের শেষে টেনিস বলের শেষ বেগটা আমাদের চাই। তার মধ্যে কী চাই আমরা বুঝলাম, টেনিস বলের শেষ বেগটা চাই। তাহলে আমরা যদি এখানে বিটি মানে টেনিস বলের শেষ বেগটা আমাদের চাই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি বিটি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস টু টু জি এইচ প্লাস ভিসি প্রাইম। এটা আমাদের হচ্ছে দুই নং সমীকরণ। তো আমরা ভিটি এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এটা সিম্পলিফাই করে আমরা ভিসি এর মানটা পাবো। কী করে পাবো এটা আমরা এখন বের করি। এখানে হয়ে যাবে, হ্যাঁ, তো লিখে নিই এখানে 2 নং এর মান 1 নং এ বসিয়ে, এটা আসলে লিখতে হয় না, আমি বোঝানোর জন্য লিখছি। আচ্ছা, সরাসরি এত করা যায় না, ক্রিস্টায় ম্যাথটা শেষ করে যাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা লিখি 2 নং মানে এই সমীকরণটা এখন এখানে বসাবো আমরা। আচ্ছা, সিম্পলিফাই করে একবারে বসাই দিই। মাইনাস রুট টু জি এইচ এম প্লাস root 2 gh small m is equal to mbc প্লাস এম বিটি এর মানটা এখন আমরা বসাবো মাইনাস টু জি এইচ প্লাস ভিসি প্রাইম। তো এটাকে সিম্পলিফাই করে আমরা এটা থেকে কী বের করবো, আমরা এটা থেকে বের করবো ভিসি বের করবো আমরা। ভিসি বের করে সিম্পলিফাই করি আমরা এটা এখন 2gh capital M প্লাস 2gh স্মল m, এটা কিন্তু রুটের বাইরে। আচ্ছা, MVC প্রাইম প্লাস মাইনাস 2gh স্মল m প্লাস MVC প্রাইম। এটাকে এবারে নিয়ে আনবো mm 3m মাইনাস 2gh capital M প্লাস 2gh স্মল m প্লাস, এখন এটাকে আমরা একবার লিখে নিই ভিসি প্রাইম এবং নিচে যাবে হচ্ছে এটা কমন নিলে এম প্লাস স্মল m। এটাকে আরও সিম্পলিফাই করলে আমরা পাবো এখানে 2gh, আচ্ছা এটাকে করে নিই, এটাকে করে নিয়ে